গুরু গম্ভীর হয়ে গেল। আমার ভাষণ দেওয়ার কথা ছিল না এটা, এবং এই যাকে বলে an extremely erudite and illustrious panel, এবং সেই প্যানেলের মধ্যখানে বসে আমি একমাত্র অবিশেষজ্ঞ, যদি সেই রকম কোনো কথা থেকে থাকে বাংলায়, অবিশেষজ্ঞ, এবং সেই জন্যে বেশি বলতে গেলে অজ্ঞানতার পরিচয়ে দেখার সম্ভাবনা হবে বলে খুব সংক্ষিপ্ত কিছু বিষয়, এবং বিশেষ করে আজকে যারা এইখানে বক্তব্য রেখেছেন, আমি প্রথমেই শিবরাম বাবুকে এবং ললিত কলা একাডেমিকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাইছি যে তারা এই একটি অসাধারণ একটি প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন হ্যাজ নো লাইফ, সেই জন্য মানে ইনস্টিটিউশন ইজ ইউজুয়ালি লাইফলেস, সেই জন্য আমার এই প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন কথাটা ব্যবহার করতে একটু আমি ইতস্তত করি। এই প্রতিষ্ঠানের চেয়েও বেশি যদি কিছু বলা যেতে পারে, আমরা এইখানে যারা একত্রিত হয়েছি এবং সুন্দরভাবে অধ্যাপক জয় সেন, জয়দা তাকে খুব সুন্দর বর্ণনা করেছেন এই ক্যাম্পাসকে, এবং আমার মনে হয় যে ললিত কলা একাডেমি বোস ক্যাম্পাস রামকৃষ্ণ বিদ্যা মন্দিরের সাথে এই বিবেকানন্দ ফেস্টিভ্যাল সাপোর্ট করাতে এবং আমরা এখানে একত্রিত হওয়াতে আমাদের সকলের, ললিত কলা একাডেমি থেকে শুরু করে আমাদের ব্যক্তিগত শুদ্ধিকরণই হচ্ছে এক অর্থে। এবং আজকের দিনে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলছেন বিকাশ এবং বিরাসত, অর্থাৎ উন্নয়নও হবে কিন্তু ঐতিহ্যবিহীন উন্নয়ন, আমরা সেই উন্নয়নকে ভারতের ভবিষ্যতের জন্য প্রযোজ্য করা সম্ভব না। এবং এই প্রেক্ষাপটে বিশেষ করে এই ধরনের একটি ঐতিহাসিক ক্যাম্পাসে এই ধরনের একটি স্বামী বিবেকানন্দ ফেস্টিভ্যাল অফ আর্ট অ্যান্ড কালচার, আমার মনে হয় কঙ্কন মহারাজ আছেন এখানে, আমার মনে হয় না আমি আগে কোথাও এই ধরনের অনুষ্ঠান বা এই ধরনের একটি ফেস্টিভ্যাল হয়েছে, আমার অন্তত জানা নেই। এবং সেই জন্য এটা বলা যেতে পারে খুব সাংকেতিক, সিম্বলিক এবং খুব টাইমলি পুরো বিষয়টা। এবং সেই জন্য ললিত কলা একাডেমিকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এগিয়ে এসছেন, এবং এগিয়ে এসে প্রফেসর দত্ত যে কথাটা বললেন, মূল্যবোধ, ভ্যালিউ ইন আর্ট, এই মূল্যবোধকে জাগানোর জন্যই কিন্তু এই প্রয়াস, এই প্রচেষ্টা। জয়দা আপনি বলছিলেন যখন, আমি ওই একটু নোট নিচ্ছিলাম, এবং এই সেরামিক্স কোর্স যেটা শুরু করার কথা, এটাও খুব রেলেভেন্ট, কেননা আমাদের জাতীয় স্বাধীনতা সংগ্রামে আমার মনে হয় ভারতবর্ষ একটি মাত্র দেশ যার স্বাধীনতা সংগ্রামের সাথে সাথে প্যারালাল চলেছে জাতীয় শিক্ষা আন্দোলন এবং জাতীয় শিল্প আন্দোলন। এবং সেই জন্য আমার মনে হয়, এবং অন্য কোনো দেশে কিন্তু এই যে আজকে উই আর টকিং অ্যাবাউট ভ্যালিউ অফ আর্ট, ভ্যালিউ ইন আর্ট, শ্রী অরবিন্দ লিখছেন ন্যাশনাল ভ্যালিউ অফ আর্টে, একাধিক তার প্রবন্ধ সংকলনে, ন্যাশনাল ভ্যালিউ অফ আর্টে, দ্য ব্রেন অফ ইন্ডিয়াতে শ্রী অরবিন্দ এইসব নিয়ে চর্চা করছেন। এবং আমি আবার হয়তো একটু বায়াস, কিন্তু আমি বলছি যে হয়তো ভারতবর্ষ ছাড়া কোনো দেশে এই ধরনের মূল্যবোধ সমাহিত আমাদের শিল্প চিন্তায় বা শিল্পের এক্সপ্রেশনে আমার অন্তত এই ধরনের গভীরতা নেই বললেই, বা খুব কম রয়েছে বললেই চলবে। এবং সেই জন্য আজকে এই সেশনে বিশেষ করে যে টপিকগুলো এবং যে শীর্ষক চয়ন করা হয়েছে সেগুলো খুব প্রাসঙ্গিক। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের কথা হচ্ছে, মহেঞ্জোদারো, হারাপ্পার কথা, সেখানে টেরাকোটা রয়েছে, ড্রেনেজ সিস্টেমও রয়েছে, অসাধারণ ড্রেনেজ সিস্টেম। যখন হয়তো
আহ, মহেঞ্জোদারো হারাপ্পার পর প্রায় 5,000 বছর পাশ্চাত্যে তখনও সিওয়েজ ট্রিটমেন্ট কিভাবে করবে বা কিভাবে ডিসপোজাল করবে তাদের জানা ছিল না। নিকাশি ব্যবস্থা কি ধরনের হবে তাদের অজানা ছিল, এবং যার জন্যে ভয়ঙ্কর মহামারী পাশ্চাত্যের বিভিন্ন দেশ এবং সভ্যতায় দেখা দিত। মহেঞ্জোদারোতে তখনকার দিনে অত্যাধুনিক ড্রেনেজ সিস্টেম এবং নিকাশি ব্যবস্থা, অর্থাৎ এমন একটি সভ্যতা যে সভ্যতা শুধু আধ্যাত্মিক সভ্যতা না, কিন্তু তার আধ্যাত্মিকতা তার মূল্যবোধকে এবং তার দৈনন্দিন জীবনকেও নির্ধারিত করেছে, দিশা দিয়েছে। এটা আমরা সেই প্রাচীন যুগেও ভারতবর্ষের মহেঞ্জোদারো সভ্যতার মধ্যে দেখতে পাচ্ছি। খুব সুন্দর সুন্দর কয়েকটা কথা আপনি ব্যবহার করেছেন, এবং সেখানে আমরা যখন আলোচনা করছিলাম যে ভারতবর্ষ অনেক আগে ভারতবর্ষে শিক্ষা প্রতিষ্ঠা, নালন্দা বিশ্ববিদ্যালয় তো জানাই রয়েছে, রাধাকুমুদ বাবুর এডুকেশন ইন এনশিয়েন্ট ইন্ডিয়ান এডুকেশন খুব ডিটেলে তিনি লিখেছেন, এইচ.ডি. সাংকালিয়া লিখেছেন, অনেকে লিখেছেন। আমরা অনেক আগেই, ভারতবর্ষ অনেক আগে নলেজ সোসাইটি বলা যেতে পারে, যে শিক্ষা সমাজ, ক্যান ইট বি টার্মড অ্যাজ শিক্ষা সমাজ, আমরা অনেক আগে বিবরে নলেজ সোসাইটি, মানে অক্সফোর্ড কেমব্রিজের অনেক আগে। এবং আমাদের বিশ্ববিদ্যালয় শুধু দর্শন শাস্ত্র বা আধ্যাত্মিকতা শেখায়নি, কিন্তু সেই দর্শন শাস্ত্র আধ্যাত্মিকতার আমাদের জীবনের ওপর কি প্রভাব, আমাদের জীবন শৈলীর ওপর কি প্রভাব ফেলতে পারে, এই নিয়েও সেখানে কোর্সেস ছিল, বলা যেতে পারে সিলেবাসও ছিল। এবং প্রায় 10,000 ছাত্র নালন্দা বিশ্ববিদ্যালয়ে 10,000 ছাত্র পড়তেন, সারা পৃথিবী থেকে তারা এসে নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। এবং বিনয় কুমার সরকারের একটি অসাধারণ কথা, একটি শব্দ বিনয় কুমার সরকার ব্যবহার করছেন। তিনি বলছেন ওয়ার্ল্ড সেন্স, অর্থাৎ বিশ্ব চেতনা বা ওয়ার্ল্ড সেন্সকে যদি চেতনা হিসেবে বলা যেতে পারে, তিনি বলছেন ভারতবর্ষে অনেক আগে এই বিশ্ব চেতনা, দিস ওয়ার্ল্ড সেন্স এক্সিস্টেড ইন ইন্ডিয়া। বিনয় কুমার সরকার তা 1916 সালে এই কথা তিনি লিখছেন। অর্থাৎ এই নলেজ সোসাইটিকে আবার আমাদের যদি প্রতিষ্ঠিত করতে হয়, সেখানে আর্ট এবং কালচার এছাড়া কিন্তু সেটা হতে পারে না। এবং 1949 সালে যখন ভারত স্বাধীন হলো, 47-এ স্বাধীন হলো, 47 থেকে 49, 50-এর মধ্যে যে ধরনের ডিবেট, সে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে হোক, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বাইরে হোক, যে ধরনের বিভিন্ন ধরনের চর্চা এবং ডিবেট সেখানে করছিলেন তখনকার দিনে যারা দিকপালরা ছিলেন, যারা স্বাধীনতা সংগ্রাম দেখেছেন, যারা জাতীয় শিক্ষা আন্দোলন দেখেছেন, যারা জাতীয় সাংস্কৃতিক আন্দোলন দেখেছেন এবং স্বাধীনতা দেখেছেন, তাদের একটি কথা ছিল, এই সবের মধ্যে আমাদের সাংস্কৃতিক স্বাধীনতা। আনন্দ কুমারস্বামীর একটা অসাধারণ লেখা রয়েছে আইডিয়ালস অফ ন্যাশনালিজমে। শুরুই করছেন বলতে, তিনি স্বদেশী যুগের সময়, স্বদেশী আন্দোলনের সময় সেই প্রবন্ধগুলো লিখেছিলেন। এবং সেখানে তিনি বলছেন যে 500 years from hence, আমি একেবারে সেইভাবে আমিও প্রিপেয়ার করে আসিনি, কিন্তু মানে আমি সময়ও পাইনি, কিন্তু তাহলে ঠিক সেই লাইনগুলো বলতে পারতাম। কিন্তু তিনি বলছেন যে 500 years hence, অর্থাৎ আজ থেকে 500 বছর পর, বম্বের স্বদেশী মিলে কত কাপড় তৈরি হলো এবং তার পরিমাণ ল্যাঙ্কাস্টারের থেকে বেশি কিনা সেটা অতটা রেকর্ডেড থাকবে না, কিন্তু আমাদের সাংস্কৃতিক মূল্যবোধ, আওয়ার কালচারাল ভ্যালুস এবং আমাদের কালচারাল এসেন্সকে, ঐতিহ্য এবং মূল্যবোধকে আমরা যদি সংরক্ষিত করতে পেরে সেগুলোকে এগিয়ে নিয়ে গিয়ে সারা পৃথিবীতে যদি ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরা সভ্যতা হিসেবে নিজেদের স্থায়িত্ব লাভ করব, স্বাধীন ভারতবর্ষ হিসেবে। এবং তিনি বলছেন ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবোধের যে বীজ, মানে যে কোর,
সেই কোর হলো এই, তার দর্শন হলো এই যে আমাদের সাংস্কৃতিক মূল্যবোধ এবং ঐতিহ্য সংরক্ষণ। এবং সেই জন্য আজকে দাঁড়িয়ে এইখানে এই এক্সিবিশনে দেখছিলাম রামানন্দ বাবু উল্লেখ রয়েছে, আনন্দ কুমারস্বামীর উল্লেখ রয়েছে। আনন্দ কুমারস্বামী 1916 সালে তার প্রকাণ্ড কালেকশন, আর্ট কালেকশন, প্রকাণ্ড আর্ট কালেকশন, তিনি একেবারে মানে সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে জোগাড় করেছেন প্রকাণ্ড আর্ট কালেকশন। 1916 সালে সেগুলোকে মেনটেন করতে পারছেন না। তিনি প্রপোজাল দিলেন, কিছু কিছু কয়েক বিখ্যাত মানুষকে তিনি প্রপোজাল দিলেন যে বেনারসে, কাশীতে একটি আর্ট মিউজিয়াম আমি গঠন করতে চাই, আপনারা যদি আমার এই আর্ট কালেকশন নেন এবং আমাকে একটু সমর্থন দেন, তাহলে আমি এই আর্ট সংগ্রহালয়, এখানে শিল্প সংগ্রহালয় দাঁড় করাতে পারবো। কেউ সাহস দেখালেন না, কেননা তিনি ওই প্রায় 10-12 বছর আগে স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, জাতীয় শিক্ষা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, এবং একটি প্যারালাল শিক্ষা ব্যবস্থা দাঁড় করাতে হবে, তবেই স্বাধীন ভারতবর্ষ নিজের স্বাধীন চেতা প্রকাশ করতে পারবে। এই কথাগুলো তিনি বলেছিলেন, লিখেছিলেন বলে তিনি ব্রিটিশ গোয়েন্দাদের মানে কুনজরে এসেছিলেন। তাকে চলে যেতে হলো আমেরিকায়, এবং বস্টন আর্ট মিউজিয়ামে গিয়ে she became the keeper of the oriental collection there। এবং 1916 থেকে 1947 দীর্ঘ প্রায় 40 বছর আনন্দ কুমারস্বামী এক বলা যেতে পারে এক অর্থে one of the greatest art philosophers in India। তাকে আমেরিকায় থেকে এই কাজ করতে হলো। সেখানে গুরুদেবও গিয়ে তার সাথে দেখা করলেন, গান্ধীজি গিয়ে পরবর্তীকালে দেখা করলেন। সেপ্টেম্বর 1947 সালে প্রায় ঠিক করে নিয়েছিলেন যে এইবার দেশে ফিরে আসব স্বাধীন ভারতবর্ষে। হঠাৎ তিনি তারপর মারা গেলেন, স্বাধীন ভারতবর্ষে ফিরে আসতে পারলেন না। কিন্তু 15ই অগস্ট 1947 আমেরিকায় বস্টনে একটি বিশাল জনসভার আয়োজন হয়েছিল ভারতবর্ষের স্বাধীনতা উপলক্ষে। প্রধান বক্তা আনন্দ কুমারস্বামী, এবং সেখানে তাকে একটি মাত্র কথা জিজ্ঞেস করা হয়েছিল, হোয়াট ইজ ইয়োর মেসেজ ফর ফ্রি ইন্ডিয়া? স্বাধীন ভারতবর্ষের জন্য আপনার বাণী কি, আপনার পথ নির্দেশ কি? তিনি বলেছিলেন, বি ইয়োরসেলফ, তুমি যা তাই হয়ে ওঠো। আমার মনে হয় যে এই সবের মধ্যে আমরা আমাদের ভবিষ্যতের পথ নির্ধারিত করার অনেক কিছু, আজকে দুজন যারা এখানে খুব বিখ্যাত প্রতিষ্ঠিত, তারা নিজেদের ফিল্ডে, এবং একজনকে আমি খুব ব্যক্তিগতভাবে, মানে আমরা দুজন আপনাকে ব্যক্তিগতভাবে জানি, আমি ওনাকে ব্যক্তিগতভাবে জানি না, কিন্তু আজকে পরিচয় হলো। কিন্তু একজনকে আমি খুব ব্যক্তিগতভাবে জানি, তার কাজ অনেক দিন ধরে আমি লক্ষ্য করছি, অনুসরণ করছি, জয়দা। এনাদের মতন অনেকে, প্রফেসর দত্তর মতন অনেকে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন এই কাজে, তারা আজকে এইখানে এসে তাদের নিজেদের চিন্তা ভাবনা এখানে রেখেছেন। আমার মনে হয় যে আমরা এখান থেকে গতকাল এবং আজকে অনেক কিছু নিয়ে যাচ্ছি। আমি শেষে আমি 10 মিনিট বলবো বলেছি, 10 মিনিটের প্রায় কাছাকাছি হচ্ছে। না না, আমি এবার একটু, না আমি বলছি এবার একটু সঙ্গীত পরিবেশনা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আমার কিছু অ্যাকশনেবল রয়েছে এখানে, অর্থাৎ যে আগামী দিনে কি করা যেতে পারে, মানে এটা আমি কিছু ওই বসে বসে একটু আজকে একটু ভাবনা চিন্তা করছিলাম, এখানে বসে বসে একটুখানি লিখলাম। প্রফেসর গুপ্ত, সরি আই এম এক্সট্রিমলি সরি, প্রফেসর গুপ্ত যখন বলছেন, আমার তখন মনে হলো যে একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত, যে এই যে আমাদের ভারতীয় দার্শনিক চিন্তাবিদ, তারা শিল্প নিয়ে, সংস্কৃতি নিয়ে যা লিখেছেন, বলে গেছেন, তাদের একটি সিরিজ আমাদের শুরু করা যেতে পারে এখানে, ফর কনসিডারেশন অফ বোস ক্যাম্পাস এন্ড ললিত কলা একাডেমি, তাদের রিপ্রেজেন্টেটিভও আছেন, যে একটা সিরিজ শুরু করা যেতে পারে, রিপ্রিন্টস, প্রচুর রিপ্রিন্টস দরকার, স্বদেশী অ্যান্ড আর্ট, আনন্দ কুমারস্বামী। এবং তখনকার দিনে তিনি লিখছেন যে স্বাধীন ভারতবর্ষে যে
স্থাপত্য মানে যে যে সরকারি বিল্ডিংস গুলো হবে, সেই সরকারি বিল্ডিং গুলো যাতে ভারতের সাংস্কৃতিক মূল্যবোধের প্রকাশ করতে পারে, সেটার দিকে আমাদের নজর রাখতে হবে। কিন্তু স্বাধীনতার পর বিভিন্ন কারণে, বিভিন্ন চাপে, আপনারা যারা দিল্লি গেছেন, শাস্ত্রী ভবন দেখলে কোনোভাবেই মনে হবে না যে স্বাধীন ভারতবর্ষের শিল্পের এটা একটি নমুনা বা একটা এক্সপ্রেশন। বিবেকানন্দ রক মেমোরিয়াল একনাথ রানাডেজি যখন করেছিলেন এবং রামকৃষ্ণ মিশনের তদানীন্তন অধ্যক্ষ খুব গূঢ়ভাবে তার সাথে জড়িত ছিলেন, এবং স্বামী রঙ্গনাথানন্দজি অলসো ওয়াজ এক্সট্রিমলি অ্যাক্টিভ। এই বেলুরের পর সেই বিবেকানন্দ রক মেমোরিয়াল, তারও একটি মেসেজ, তারও একটি মূল্যবোধ, তারও একটি দর্শন রয়েছে, যে দর্শন ওই পয়েন্টে বসে স্বামীজি বলেছিলেন মাইক, উনি যে ধ্যান করে আগামী দিনে কি করণীয় ভারতবর্ষকে জাগানোর জন্য, ওই স্পটে যে বিবেকানন্দ রক মেমোরিয়াল, আমরা সবাই গেছি, ঘুরে এসে ছবি দিয়েছি, সেলফি তুলেছি, বলেছি খুব ভালো সুন্দর, কিন্তু তার পেছনে যে মূল্যবোধ, যে দর্শন, সেই মূল্যবোধ, সেই দর্শনকে আমাদের কিন্তু আবার জাগিয়ে তুলতে হবে এবং এই পুরো আলোচনা চর্চার মধ্যে তাকেও নিয়ে আসতে হবে। কিন্তু এটা হলো একটা দিক, যে ইফ উই ক্যান ব্রিং আউট আ সিরিজ এসেনশিয়াল ফান্ডামেন্টাল রাইটিংস অন আর্ট অ্যান্ড কালচার, এই ওপিনিয়ন মেকার থট লিডার্স যারা ছিলেন তাদের, স্বামীজি থেকে শুরু করে ডাউন দ্য লাইন, আনন্দ কুমার স্বামী সিস্টার, একদম আপনি যাদের নাম সব বললেন, ইবি হাভেলেরও সেখানে দেওয়া উচিত, প্যাট্রিক গেডেসের যদি কিছু পাওয়া যায়, অসাধারণ, মানে ইট ক্যান বি অ্যান অ্যাকচুয়ালি আ সিরিজ, এবং যাতে সাধারণ মানুষও বুঝবে, সাধারণ মানুষও জানলো যে এত ধরনের বিদেশে এবং দেশে চিন্তাবিদ যারা কিন্তু এই নিয়ে ভেবেছে এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে তার যে সাংস্কৃতিক আন্দোলন চলেছে তাকে তারা কিভাবে সমর্থন জানিয়েছে, এটা একটা গেল। আরেকটা হলো যে নন্দলাল বসু, আচার্য নন্দলাল বসুর কথা বারে বারে উঠে এলো। আমি ভাবলাম আমার একটা সাজেশন আছে, যে ৭৫ বছর সংবিধানের, যে ৭৫ বছর, একটি সেমিনার অন্তত, একটি কনফারেন্স বা একটি এক্সিবিশন হোক তার সাথে সাথে, যে সংবিধানের ৭৫ বছর এবং সংবিধানে যে মূল প্রতিলিপি, সেখানে যে চিত্রগুলো আঁকা হয়েছে তার মাধ্যমে কি ধরনের মেসেজ দেওয়া হয়েছে। ও অসাধারণ। সো উই শুড স্টার্ট, স্যার আপনি ইনিশিয়েটিভটা নিন। তো আই থিঙ্ক তাহলে আমি জানি না কঙ্কন মহারাজ, আমি বলছি যে আমি কিছু সাজেশন দিচ্ছি, আমি বলছি যে প্রফেসর গুপ্তকে দিয়ে ইনিশিয়েট করে 75 ইয়ার্স অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড আচার্য নন্দলাল বোস, এই নিয়ে যদি একটা দিনব্যাপী আলোচনা এবং এক্সিবিশন হয়, এবং ওই যে মূল ফ্যাক্সিমিলি, যেটা মূল যে প্রতিলিপিতে যে চিত্রগুলো অঙ্কন করা হয়েছে, তার মেসেজ, দে হ্যাভ আ সোশ্যাল জাস্টিস মেসেজ, they have a message of equity, and they have a deeper social as well as a philosophical message for free India. এবং কেন সেইগুলো আমরা যখন সংবিধান ৭৫ বছর আমরা সব জায়গায় সেলিব্রেট করছি বা আমরা আলোচনা করছি, ওই দিকটা, ওই ডাইমেনশনটা কেন জরুরি আমাদের প্রত্যেকের মধ্যে, সেটা যদি আমরা সমাহিত করতে পারি, সেই নিয়ে একটা আলোচনা হোক, এটা আমার একটা সাজেশন। এবং তারপরে হচ্ছে যে একটি, সেটা আমি বললাম, আপনি স্টেলা কামরিসের কথা বললেন, স্টেলা কামরিসের একটি অসাধারণ লেখা আছে শ্যামাপ্রসাদেরও। শ্যামাপ্রসাদ অ্যাজ ভাইস চ্যান্সেলর, কিভাবে আশুতোষ এবং শ্যামাপ্রসাদ আর্ট স্টাডিজ কিভাবে তারা প্রোৎসাহিত করেছিল এই কলকাতা বিশ্ববিদ্যালয়। এবং আমরা স্যার আশুতোষের মৃত্যুর শতবার্ষিকী কিন্তু এই বছর, তার মৃত্যুর শতবার্ষিকী। একটা লাস্ট যে পয়েন্টটা আছে সেটা হলো যে আমরা এই লাইব্রেরি দেখতে দেখতে মনে হচ্ছিল যে একটি অসাধারণ ডিজিটাল আর্ট লাইব্রেরি রেয়ার বুকসের যদি এইখানে তৈরি করা যায়, মানে টেকনোলজি অ্যান্ড কালচার ইন্টারফেস, টেকনোলজি অ্যান্ড আর্ট ইন্টারফেস, সেটা যেমন একটা দিক থাকুক, তো একটা লেট দি বোস ক্যাম্পাস বিকাম আ লিডিং রিপোজিটরি অফ রেয়ার বুকস, a digital repository of rare books on art and culture. এই কথাগুলো আমার কিছু বলার ছিল, এবং
এইখানে এসে আমি নিজে খুব ধন্য নিজেকে মনে করছি। আপনারা আমাকে এই সুযোগ দিয়েছেন। স্বামী মহাপ্রজ্ঞানন্দজির কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সকলের কাছে আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা খুব ধৈর্য ধরে আমার কথাগুলো শুনেছেন। কিন্তু আপনাদের এই বক্তব্য প্রত্যেকটা যাকে বলে ওয়াজ ভেরি থট প্রভোকিং, এবং আপনারা এক একটা সূত্র ধরিয়ে দিয়েছেন, যে সূত্র ধরে কিন্তু আগামীতে অনেক কাজ, অনেক চিন্তা ভাবনা, অনেক মন্থন, অনেক ব্রেনস্টর্মিংও করা যেতে পারে, এবং এই কেন্দ্র সেইভাবেই গড়ে উঠুক। লেট ইট বি আ ভাইব্রেন্ট সেন্টার অফ আর্ট, অফ কালচার, অ্যান্ড স্পেশালি আ সিম্বল অফ দি ডাইমেনশন অফ ভ্যালিউজ ইন ইন্ডিয়ান আর্ট। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। নমস্কার। আজকের এই আলোচনায় যেসব বিদগ্ধ বক্তা আমাদেরকে এতক্ষণ ধরে